এই জুলাই সনদের চেয়ে বেশি প্রায়োরিটি পাবে এই মধ্যপ্রাচ্য সংকটের ফলে যে জ্বালানি সংকট, সেটা কিভাবে মোকাবেলা করা যায়। সে কারণ এটা মানুষের জীবনযাত্রার উপর আঘাত হানবে যদি এটা ঠিকমতো তারা মোকাবেলা করতে না পারে। আর মানে অনেক অনেক ইনকাম কমে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় তারেক রহমানের উচিত হবে যে আওয়ামী লীগকে কিভাবে, আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা, যে তার কার্যক্রম পরিচালনার উপর যে নিষেধাজ্ঞা, সেটা কিভাবে আস্তে আস্তে তুলে নেওয়া যায়। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে না ফিরলে কিন্তু একটা রাজনীতির একটা আশঙ্কা থেকে যাবে যে এই রাজনীতি এখন যতটা স্টেবল এবং স্থিতিশীল এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে, ভবিষ্যতে সেটা থাকবে না। কাজেই আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া বেটার কিন্তু রাদার দেন আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া। কিন্তু সাবির ভাই, এইটা দিয়ে আবার সবাই একটা প্রশ্ন তোলে, তাহলে কি আওয়ামী লীগের কোনো শাস্তি হইতে হবে না? আওয়ামী লীগ কোনো শাস্তি পাবে না? না, আওয়ামী দল লীগের ওই হিসেবে নেতারা ওই যেগুলি করছে সেগুলির কোনো শাস্তি? যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলা, সেই বিচার তো কেউ থামাচ্ছে না, সেই বিচার তো হতেই পারে। সমস্যা হয়ে গেছে যে অনেক অনেক শত শত মামলা হয়েছে যেগুলোর কোনো ভিত্তিই নাই। আপনি দেখেন এই শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 7টা মামলা, তার মধ্যে 3টার ফাইনাল রিপোর্ট অলরেডি হয়ে গেছে। তার মানে কোনো কোনো প্রমাণ নেই এসব অভিযোগের। তো এই ধরনের ফালতু মামলা শত শত করা হয়েছে হাজার হাজার লোকের বিরুদ্ধে। তো সেগুলো শেষ করতে করতেই তো তাদের সময় চলে যাচ্ছে। কিন্তু যদি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে জেনুইন মামলা থাকে, অভিযোগ এবং প্রমাণ থাকে, তাহলে সেগুলা মামলা পরিচালনা করতে তো দল হিসেবে আওয়ামী লীগের প্রতি একটা দায় কি বর্তায় যে অ্যাটলিস্ট স্বীকার করা যে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার জন্য, বাংলা দলের লোকজনকে বিপদে ফেলার জন্য এই নেতৃত্ব দায়ী, এবং তারা এটা স্বীকার করবে, এটা কনসিড করবে যে না এটা হইছে, ভুল হয়েছে। খালি তো ষড়যন্ত্রের কথা, খালি তো অমুকের কথা তমুকের কথা, আমাদের কথা বলে, আমরা ষড়যন্ত্র করে তারাই দিছি। অ্যাবসলিউটলি আওয়ামী লীগের আসলে উচিত শুধু এই 2024 সাল না, পুরো সময়টা 2009 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত তাদের পর্যালোচনা করা উচিত, এক ধরনের আত্মসমালোচনা রাইট তাদের করা উচিত যে আমরা কোথায় কোথায় ভুল করেছি ইন দ্য সেন্স যে কোন কোন পদক্ষেপ জনগণের বিপক্ষে গেছে, যেটার ফলে জনগণ আমাদের বিরুদ্ধে গেছে। এইটা যদি তারা না অ্যাড্রেস করে, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি আওয়ামী লীগ নেতারা এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে, যে সব ষড়যন্ত্র হয়েছে, আমরা কিছু করি, ষড়যন্ত্র হয়েছে, স্নাইপার লুকায় ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এইটার থেকে তাদের বেরোতে হবে, মানে বাস্তবতাটা তাদের ফেস করতে হবে এবং তাদের নেতৃত্বটা ঠিক করতে হবে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্ব টোটালি ছন্ন ছাড়া অবস্থায় আছে। সরকার চালানো দলীয়করণ বা আত্মীয়করণ ছাড়াও সম্ভব কিনা, নাকি এইটা আসলে বাংলাদেশ এমন একটা দেশ দলীয়করণ আত্মীয়করণ করতেই হবে? এখন দলীয়করণ হচ্ছে, সেটা তো আমরা বদিউর রহমান সাহেবের কথাই বুঝলাম যে কিভাবে হচ্ছে, কবে থেকে শুরু হলো। কিন্তু আমার একটা জিনিস মনে আছে যে 73 সালে একটা কথা রটে গেছিল যে বিসিএস যাদেরকে নেওয়া হচ্ছিল তাদেরকে বলা হতো তোফায়েল ক্যাডার, কারণ তারা নাকি তোফায়েল আহমেদের পছন্দের, হাতে হাতে বাছা। এবং তখন একটা কথা বলা হতো, যেহেতু বাংলাদেশের জন্মের পরে যেই সিভিল সার্ভিস ছিল তারা সবাই হয় সিএসপি নয় এপিসিএস, অর্থাৎ পাকিস্তানের সিভিল প্রশাসনের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত, এবং এদের থেকে মানে এদেরকে নিয়ে নতুন দেশ চালানো যাবে কিনা সেটা নিয়ে একটা বিরাট আলোচনা তখন হচ্ছিল। এবং মনে হচ্ছিল যে নতুন বাংলাদেশের আদর্শে একেবারে বলিয়ান যেসব ইয়ং লোকজন আছে তাদেরকে দিয়ে নতুন করে সিভিল সার্ভিস গড়ে তোলা যায় কিনা। তো সেটা আমার মনে হয় যে মানে ইতিহাসে এখন মিশে গেছে। কিন্তু 91 সালের পরে যে দলীয়করণটা দেখলাম, সেখানে আমি মনে করি না যে শুধু রাজনীতিবিদরাই দায়ী। আমার মনে হয় যে সিভিল সার্ভিস থেকেও কিন্তু কিছু চাপ ছিল, যারা অনেকে ছিলেন যে আওয়ামী লীগ সমর্থন করেন বা বিএনপি সমর্থন করেন বা জামাত সমর্থন করেন। আগে হয়তো তাদের এই সমর্থন তাদের জন্য কোনো ফ্যাক্টর ছিল না, কিন্তু 91 সালে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং রাজনৈতিক দলগুলো যখন হয়ে গেল ঘটনার চালিকা শক্তি, প্রশাসনের চালিকা শক্তি এবং দেশের চালিকা শক্তি, তখন তাদের মনে হলো যে আমার দল এখন ক্ষমতায়, আমার কিছু বাড়তি পাওনা আছে। এবং এইখান থেকে আমার মনে হয় দলীয়করণটা ছিল একটা পারস্পরিক ব্যাপার। শুধু রাজনৈতিক দলগুলো যে দখল করতে চেয়েছে প্রশাসন এবং ওদের ছাড়া তা চালাতে পারবে না, এটা না। আমার মনে হয় প্রশাসনের ভেতরে যারা ছিল, যারা একটু দলের সাথে ছিল, আপনি দেখেন 96 সালে যে জনতার মঞ্চে গিয়ে মার্চ করে উঠলেন মহিউদ্দিন খান আলমগীর এবং তার সমর্থকরা, অনুসারীরা, প্রশাসন ক্যাডারের। তো এইটা কি আওয়ামী লীগ তাদেরকে দিয়ে করিয়েছে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় মহিউদ্দিন খান আলমগীর এবং তার সিভিল সার্ভিস কলিগরা তারা নিজের থেকে জনতার মঞ্চে উঠেছে এবং পরবর্তীতে তারা
বলতে পারেন যে প্রশাসনে এক ধরনের ক্ষমতাধর হয়ে গেছে। তো তাদের যখন বিদায় হলো তখন তাদের যে বিরোধী পক্ষ প্রশাসনের ভেতর, তাদের পালা আসলো আবার এক ধরনের মঞ্চ দখল করার। কাজে এই দলীয়করণটা আমার মনে হয় প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো পারতো এটাকে আটকে দিতে। তারা বলতে পারতো যে না, তোমরা আমাদেরকে সমর্থন করো বা করো, কিন্তু প্রশাসন চলবে নিরপেক্ষভাবে, সে যেই সরকারি ক্ষমতায় থাকুক, নিরপেক্ষভাবে তোমরা সরকারের পলিসি অনুযায়ী কাজ করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করেনি, কারণ তারাও চায় তাদের মধ্যে একটা দখলদারিত্ব মেন্টালিটিটা ছিল। কাজে তারাও ভাবলো যে আমি ঠিক বিটিভি যেভাবে দখল করে নিচ্ছি, ক্ষমতায় এসে বিটিভি দখল করা এবং বাংলাদেশ বেতার দখল করা, এটা প্রথম কাজ তাদের। কে নিউজ পড়বে, কে ভাষণ দিবে, কে বাণী দিবে, এগুলো তো তারা প্রথম 2 দিনেই করে ফেলে। সো সেভাবে প্রশাসনটা তারা যদি একটা সুযোগ পাচ্ছে দখল করে নেওয়ার এবং তাদের পছন্দ মতো লোক প্রমোশন দিচ্ছে, তাদের কাজের সুবিধা হচ্ছে তা না, কিন্তু তাদের এই ফিলিংটা আসতেছে যে তারা ক্ষমতায়, এই ক্ষমতার ভাবটা তারা পাচ্ছে এবং প্রশাসনের ভেতরে তাদের সমর্থকরা ঘুরে বেড়াচ্ছে আমরা ক্ষমতায়, এই ভাবটা নিয়ে। এটা আমাকে একাধিক সিভিল সার্ভিসের একাধিক লোক বলেছে। সাবির ভাই, আমি আপনার সাথে যেহেতু মানে অনেক বছর ধরে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ লোকদের, এটা আমি বদিউর রহমান সাহেবের কাছেও একটু জানতে চাইবো যে সরকারি চাকুরিদের মধ্যে আমি কোনো বিদ্রোহী লোক দেখি নাই। মানে মহিউদ্দিন খান আলমগীরের জনতার প্রশ্নটা আপনি যেটা বলতেছেন সেটা আমিও বিশ্বাস করি যে উনি একটা করছেন, করে গিয়ে তারপর আওয়ামী লীগের কাছ থেকে উনি সুবিধা চাইছেন, আওয়ামী লীগ তারা কিছু সুবিধা দিছেও, এটাও হতে পারে। আওয়ামী লীগ তাকে কিছু একটা অফার করতেও পারে। গড়ে সরকারি অফিসাররা বা সরকারি কর্মচারীরা কিন্তু যে সরকার যে সময় ক্ষমতায় থাকে, যে যখন চেয়ারে থাকে তার হয়ে কাজই করতে চায়। মানে আপনি যাকেই নিয়োগ দেন, যাকেই সচিব বানান, আপনি 100% ধরে রাখতে পারেন যে সে আপনার লয়াল হবে। তাহলে আপনি একটা অযোগ্য লোককে ধইরা নিয়ে আইসা বানানোর মানেটা কি? মানে ওয়ানলি বিকজ তার বাড়ি গোপালগঞ্জ বা তার বাড়ি বগুড়া বা তার বাড়ি একটা চট্টগ্রাম, এটার অর্থটা কি? মানে আপনি যারাই নিয়োগ দেবেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি গোপালগঞ্জের লোকটার এখন ক্যাবিনেট সচিব বানান, উনি সবচেয়ে বড় বিএনপির লোক হবেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি। এখানে ওনার যে প্রথম স্বাধীনতার পর একটু জনপতি রহমান, আমি একটু সাবির ভাইকে একটু শুনে আসি যে সাবির ভাই এইটার লাভটা কি? মানে আপনি তো মুখস্থ জানেন যে সরকারি কর্মকর্তারা কিন্তু বিদ্রোহী টাইপ না, এবং উনি আপনার পিছনে ছুরি মারবে না কখনো, বরং ওনার চাকরিটা ওনার জন্য খুব ইম্পর্টেন্ট। তাদের মানে সরকারি কর্মচারীদের কাজই হচ্ছে সরকারের নীতি বাস্তবায়ন করা, এটা যে সরকার হোক, এবং সেই জন্য সিভিল সার্ভিসকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু এই যে আপনি বলছেন যে গোপালগঞ্জ থেকে আমি দিব, সে যোগ্য হোক আর না অযোগ্য হোক, এটা আমার মনে হয় যে তারা যে এই ক্ষমতাটা আছে কাউকে প্যাট্রোনাইজ করার, এই যে একটা জমিদারি মনোভাব, আমি জমিদার, আমি দিলাম প্রজাদের কিছু, সেটা এই প্যাট্রোনাইজিং ক্ষমতাটা যদি আমি অপব্যবহার না করি, তাহলে আমার ক্ষমতা থেকে লাভটা কি? আমার মনে হয় সেই মনোভাব থেকেই এই জিনিসটা হয়েছে যে আমি আমার ক্ষমতা ব্যবহার করছি, আমার লোকদের বসাচ্ছি। এমনকি ধরুন এই যে অফিসের পিয়ন, সেক্রেটারি তার গ্রাম থেকে পিয়ন নিয়োগ করার ঘটনা অনেক আছে। এটা শুধু উপরের দিকে না, নিচের দিকেও আছে। কাজেই এলাকা থেকে লোক এনে দেওয়া মানে হচ্ছে এলাকায় আমার একটা নাম ডাক হলো, আমি পারি, আমি ক্ষমতাবান এবং আমি এলাকার লোকের উপকার করছি। অর্থাৎ আমার একটা অ্যাম্বিশন আছে, আমি রিটায়ার করার পর ওই এলাকায় আমার কিছু কাজ করব বা আমি রাজনীতি করব। তো সেটাও একটা ব্যাপার থাকে, তার ক্ষেত্রটা তৈরি করছে সেখানে সে। কিন্তু যে ক্ষমতার উপরে বসে থাকে জনাব সাবির মুস্তাফা, তার দেখা উচিত না এতে করে ক্ষমতার অনেকগুলি ছোট ছোট বলয় তৈরি হয়, যেইটা শেখ হাসিনার আমলে আমরা অনেক বেশি দেখছি, ছোট স্কুলে ডক্টর ইউনূসের আমলেও দেখছি। উনি যখন এটা অ্যালাউ করেন তখন ছোট ছোট ক্ষমতার বলয় তৈরি হয়। তারিক আহমেদ সিদ্দিকী হয়ে যান হচ্ছে অমনি পাওয়ারফুল একজন, যার আসলে শেখ হাসিনার কথা না শুনলেও হয়। এবং মানে এরকম ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এরকম বলা যায় দু একজন উপদেষ্টার কথা। এইটা কি যে ক্ষমতা টপে বসে থাকেন তার জন্য সুবিধাজনক? এইটা শেষ করে আমরা একটু জনাব বদিউর রহমানের কাছে। আমার মতে এটা একদমই সুবিধাজনক না। আমার মতে এটা প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, প্রশাসনের দক্ষতাটাকে কমিয়ে দেয়, এবং প্রশাসন তখন আর নিরপেক্ষভাবে দক্ষভাবে কাজ করবে না। তারা দেখবে যে তার মন্ত্রী এবং বিশেষ করে প্রধানমন্ত্রী বা তার আত্মীয় স্বজন কি করলে তাদেরকে তুষ্ট রাখা যায়। কাজেই এটা প্রশাসনিক দক্ষতাটা কমিয়ে আনেন, এটা বৃদ্ধি করে না। কাজে এটা একটা সেলফ ডিফিটিং অ্যাপ্রোচ, ক্লিয়ারলি। অ্যাবসলিউটলি। এইবার আমি একটু জনাব বদিউর রহমানকে বলতে চাই, জনাব বদিউর রহমান, এই যে যারা ক্ষমতা শীর্ষে বসে থাকেন তাদের মানে চিন্তাটা কি হয়? মানে এইটা যদি একটু বলতেন, তারপর আমরা একটু
একই প্রশ্ন আপনাদের দুজনকে করব ছোট করে, সেটা হচ্ছে ডিপ স্টেট নিয়ে। হোয়াট ইজ ডিপ স্টেট, এটা আমরা একটু বুঝতে চাই। জনাব বদিউর রহমান, আপনি আগে যদি এটা একটু বলে নেন, আপনি মন্তব্য করতে চাইছেন। আচ্ছা, উনি যেটা বললেন 73 বেস তোফাল বাহিনী, জি, সে সময়ের ইতিহাস তো আমি জানি। সেটা হইলো স্বাধীন হওয়ার পরে যখন মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা দুইটা ব্যাচের অ্যাডভার্টাইজমেন্ট হইল। মুক্তিযোদ্ধা ব্যাচের অ্যাডভার্টাইজমেন্টের 15 দিন পরে অমুক্তিযোদ্ধা ব্যাচ হলো, যারা 77-এ জয়েন করলো। আর 73-তে মুক্তিযোদ্ধা ব্যাচের এটা একটা পলিটিক্যাল চাপে যারা যুদ্ধ করছে তাদেরকে প্রোভাইড করার জন্য একটা চালাকি করলো। পিএসসির মাধ্যমে পরীক্ষা হয়ে আসার কথা ছিল, কিন্তু দেখলো পিএসসি যদি এখন পরীক্ষা নিতে যায় সময় লাগবে। তখন রুহুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে একটা কমিটি করা হলো এবং পিএসসি কে চিঠি দিয়ে বলা হইলো যে তোমরা কি এই টাইমের মধ্যে একটা শর্ট টাইম দিলে পরীক্ষা নিয়ে দিতে পারবা, তা না পারলে রুহুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে যে কমিটি করে দিলাম আমরা, একটা কমিটি করে নিলে কি আপত্তি আছে? অর্থাৎ চাইলে সরকার যেন রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে এটা নেওয়া যায়। তখন হইল, সে সময় একটা সমালোচনা ছিল যে এলএমজিতে কয়টা গুলি থাকে এটা বলতে পারলেও পাস, বা তোফায়েল সাহেবের যেটা বললো এটা হইলো। তো তারা এসে গেল এবং অরিজিনালি প্রশাসনে তখন তাদের 350 জন নেওয়ার কথা ছিল, এটা বাড়তে বাড়তে পরে 500, 550, সর্বশেষ ওই 73 সেগুলোর থেকে পিআইইউ সহ ব্যাংকে পর্যন্ত দিয়ে 1413 জন নেওয়া হইলো, সবাইকে নেওয়া হইলো। অতএব সেটা ওইভাবে গেল। প্রথম রেগুলার পরীক্ষা শুরু করলো আপনার এই জিয়াউর রহমান সাহেবের প্রথমে আমাদের ব্যাচকে দিয়ে, সুপিরিয়র পোস্ট 76 দিয়ে। এটা 1600 নম্বরের পরীক্ষা দিল, 1300 রিটেন, 200 ভাইবা, 100 মেডিকেল। তো এখন যেটা আপনি বললেন, এরপরে যে আপনি যেটা বললেন কেন আমলারা অনুগত হয়ে যায়, শুধু রাজনৈতিক আমি আমলারা অনুগত হয়ে যাবেই, আমলাদের চাকরি সেটা। দলীয়করণ না, দলীয়করণ কেন? দলে যারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বসে আছেন তিনি কেন এটা ভাবতেছেন যে আমলা যারা নিবে সে তার অনুগত হবে না, এটা কেন ভাবে? আমি তো দেখি নিলেই অনুগত হবে, এবং এটাই তার চাকরি। পলিটিক্যাল আমলারা তো হইলো ব্যুরোক্রেট সার্ভেন্টস, রাইট, আর নীতি নির্ধারক হইলো পলিটিক্যাল মাস্টার, রাইট। এখন পলিটিক্যাল মাস্টার যদি তার সার্ভেন্টকে ঠিক মতো চালাতে না পারে, তাহলে সার্ভেন্টের একটা চরিত্র আছে। সেটা হইলো, আমি প্রায় বলি, একজন দক্ষ জানু সিনিয়র আমলা যদি দেশপ্রেম এবং ন্যায় নীতি বা সততা বিবর্জিত হয়, তাহলে এই জাতীয় একটা আমলা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। তো ও তো চলে বলে কলে কৌশলেই তার প্রভাব, যেটা উনি বললেন, প্রভাব বিস্তারের জন্য এরকম চাইবে। এখন পলিটিক্যাল মাস্টার্স মনে করে যে এটা আমার লোক ভাবলে বোধহয় ভালো হবে। যেমন আপনি জলজন্ত উদাহরণ দেখেন না, এই যে একটা ক্যাবিনেট সেক্রেটারি ছিল বঙ্গবন্ধুর সময়, অনেকজনকে ডিঙ্গাইয়া, ওই যে ইমাম নাম এসটি ইমাম, হোসেন তৌফিক ইমাম, তো ওনাকে কত সিনিয়রকে ডিঙ্গাইয়া তাকে বঙ্গবন্ধু ক্যাবিনেট সেক্রেটারি করলেন। আবার সেই হোসেন তৌফিক ইমাম মুস্তাকের শপথ পরিচালনা করলেন, হ্যাঁ, আবার হাসিনা তাকে আবার অ্যাডভাইজার করে নিয়ে আসলেন। তো এখন পলিটিক্যাল মাস্টার্স যদি অবজেক্টিভ না হন যে আমি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়ম কানুন করব, আমলা ডিউটি কি? সরকার নীতি করবে, আইন করবে, আমলা সেটা বাস্তবায়ন করবে, কোনো ভুল ত্রুটি হইতে গেলে তুলে ধরবে, এর বাইরে আমরা দায়িত্ব নাই। কিন্তু আমলাকে যখন আপনি উপরে বসান, আমলাকে যখন আপনি ক্ষমতায় নিয়ে আসেন, বানরের মতো প্রশ্ন দেন, প্রশ্ন দিতে বানর আস্তে আস্তে আপনার মাথায় উঠে, তখন জায়গাটার করবে, কারণ আমলাও তো পাওয়ার চায় না। উনি একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে শুধু আমার দুইটা পয়সা আমি দিয়ে রাখি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি আমলাকে সব জায়গায় ক্ষমতায়ন করছেন, বসাইছেন, দূর থেকে নিয়ে আসছেন, 10 জনকে ডিঙে নিয়ে আসছেন, কিন্তু শেখ হাসিনার 15 বছরের শাসনের প্রমাণ উনি কিন্তু এর একজনকেও বিশ্বাস করতে পারেন নাই যে ক্ষমতাটা ছাইরা দিয়ে একটা ইলেকশন দিবেন, সেটা কিন্তু উনি করতে পারেন নাই, কেউ কিন্তু পারবে না। তখন উনি জানেন যে আমলারা ঘুরে যাবে, তখন হচ্ছে আমলারা ঘুরে যাবে। কেন শুনেন, এটা বঙ্গবন্ধুর সময় একটা কথা ছিল না, সম্ভবত বিদেশি ফিদেল ক্যাস্ট্রো না কাকে বঙ্গবন্ধু সিএসপিদের সম্বন্ধে বলতেছে খুব ব্রিলিয়েন্ট অফিসার, ভালো অফিসার, তখন উনি জবাব দিছিলেন যে এত ব্রিলিয়েন্ট ভালো অফিসার হইলে এরা পাকিস্তানটা তো রক্ষা করতে পারলো। আমলার চরিত্রের মধ্যে, হ্যাঁ, এখন হ্যাঁ, আমলার চরিত্রের মধ্যে আপনি যখন তাকে প্রশ্ন দিবেন, রাজা বানর পালে, এখন বানরকে রাজা নিজে কোলে বসিয়ে খাওয়ার শেষ হইলে বানরকে পাশায় একটা বেদ দিই, তখন বানর তার জায়গায় চলে যায়।
এখন উজিরের কষ্ট লাগে যে মানে রাজা বাবু হ্যাঁ, আপনি এত কোলে বসে খাওয়ান আবার বেত মারেন কেন, না বলে মারলে কষ্ট লাগে, বলে যে মাথায় আসে। তারপরে দেখলো যে ছাড়ে দিল, দিয়ে না বানর আস্তে আস্তে না না যায় না, সে- কোলে উঠে আমা- মাথায় আ- উঠে। আ- আমার মনে হয় যে আমরা এইটা একটু বুঝতে চাই জনাব সাবির মুস্তফা আপনার কাছে, এইটা জনাব বদিউর রহমানের কাছেও আসবো, যে অনেকেই বলে থাকেন যে তারেক রহমান আসলে আসার আগে থেকে ডিপ স্টেট তার খেলা শুরু করেছে, সেই ডিপ স্টেটই তারেক রহমানকে ক্ষমতায় আনছে, এখনো তারেক রহমানকে ডিপ স্টেটই পরিচালিত করছে। এইটার পক্ষে বিপক্ষে বা মানে এই বক্তব্যটা নিয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব সাবির মুস্তফা। ডিপ স্টেট জিনিসটা কি, এইটা আমি বুঝি না আসলে। ডিপ স্টেট বলতে তো মানে সারা বিশ্বে যেটা বোঝায় যে একটা পার্মানেন্ট যে ক্ষমতা, যাদের পার্মানেন্ট ক্ষমতা কাদের, পার্মানেন্ট ব্যুরোক্রেসি, পার্মানেন্ট মিলিটারি ব্যুরোক্রেসি, কিছু বিজনেস কমিউনিটির স্বার্থ থাকে সেখানে, আর কিছু পলিটিক্যাল প্লেয়ার থাকে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে বেশি। কিন্তু আমার মনে হয়, এবং আমার মনে হয় যে এটা অনেকেই অ্যাগ্রি করবেন, যে বাংলাদেশে যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তখন সেই রাজনৈতিক দলটাই ক্ষমতায় থাকে, তাকে কিন্তু পেছন থেকে কেউ পরিচালনা করে না। যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, তারা কিন্তু নিজেদের লোক, তাদেরকে কিন্তু পেছন থেকে কেউ খেলাচ্ছে না বা কেউ তাদেরকে পুতুল হিসেবে চাবি দিয়ে ঘোরাচ্ছে না। কারণ হচ্ছে যে তারা হচ্ছে নির্বাচিত রাজনীতিক, তারা কিন্তু ষড়যন্ত্র করে ডিপ স্টেটের মানে ষড়যন্ত্রে বা পরিকল্পনায় তারা ক্ষমতা আসে নাই। কাজেই তারা তাদের কি বলবো আনুগত্য তাদের দলের প্রতি এবং ভোটারদের প্রতি। শেখ হাসিনা 2008 সালের পরে আর নির্বাচনের দিকে যাননি নানান কারণে, কিন্তু তারপরেও তিনি ছিলেন রাজনৈতিক নেতা এবং তাকে কিন্তু পেছন থেকে কেউ চালাচ্ছিল না, সে নিজেই তার মানুষ ছিলেন। অন্যদিকে আমি মনে করি যে তারেক রহমান ক্ষমতা এসেছেন একটা নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচনটা আমার দৃষ্টিতে বেশ ফ্লড ছিল, বিকজ এখানে একটা বড় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখা হয়েছে, এবং ওই দলের কিছু মিত্র দলও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ফলে একটা বড় অংশ নির্বাচনে ছিল না। কিন্তু তারপরেও যারা ছিল তাদের মধ্যে থেকে তারেক রহমান নির্বাচিত, এবং আমি মনে করি না এটা ডিপ স্টেট বা অন্য কোনো শক্তি, মানে পেছনের শক্তি এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে, আপনার সেই বিখ্যাত প্রশ্ন তারেক রহমানের কাছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় বসিয়েছে, আর বা এখন তাকে পেছন থেকে তাকে পরিচালনা করছে। আমার মনে হয় তারেক রহমান তার যেই স্টাইল, তার যেই টেম্পারামেন্ট, সেই অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করছেন, এবং সবাই দেখছে যে তিনি চুপচাপ থাকেন, বেশি কথা বলেন না। এটা হয়তো তার স্টাইল, এটা হয়তো তার টেম্পারামেন্ট। তার মাও সেরকম ছিলেন, বেশি কথা বলতেন না, মানে কথা বলতেন হচ্ছেন শেখ হাসিনা, তার তো কথা থামানোই যেত না। কাজে একজনের এক এক স্টাইল থাকে। সো এটা আমার মনে হয় না ডিপ স্টেট, যদিও বাংলাদেশে ডিপ স্টেট বলে কিছু আছে কিনা আমার মনে হয় আছে, কিন্তু ওই ডিপ স্টেট আমার মনে হয় না যখন একটা আইনসম্মত বা সাংবিধানিক সরকার ক্ষমতা থাকে তখন তারা সক্রিয় থাকে। তারা সক্রিয় হয় যখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়, যেমন অগাস্টের 5 তারিখে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, তখন দেশটাকে কে পরিচালনা করলো? এটা তো ছাত্ররা করেনি বা কোনো বিপ্লবী সরকার করেনি, এটা সেনাবাহিনী করেছে। সেনাপ্রধান সবাইকে জড়ো করে একটা প্রেসিডেন্টকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের কাঠামো তৈরির জন্য কাজ করেছে, এবং 8 তারিখের পর তারা আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো যখনই 2007 সালেও একই ঘটনা ঘটেছে, যখন দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছিল, তখন আপনি এদেরকে ডিপ স্টেট বলতে পারেন। তারা বিদেশি বিভিন্ন শক্তির সহায়তায় বা পরামর্শে বা তাদের সাথে আলোচনায়, তাদের সম্মতি নিয়ে 1/11 একটা ঘটনা ঘটালো। কাজেই তারা মানে ডিপ স্টেটের আবির্ভাব হয় যখন দেশে একটা শূন্যতা বা একটা বিশৃঙ্খলা এবং একটা সমূহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক বিপর্যয়, তখন তারা সক্রিয় হয়। আদারওয়াইজ আমার মনে হয় যে যতক্ষণ দেশ সাংবিধানিক উপায়ে চলছে, যারা সাংবিধানিকভাবে ক্ষমতা আছে তারাই ক্ষমতায় থাকে এবং তারাই দেশটাকে পরিচালনা করে, খারাপ হোক ভালো হোক যাই হোক তারাই পরিচালনা করে। আমি এই প্রসঙ্গ ধরে একটু বলি, জনাব বদিউর রহমান সাবির ভাই আপনাকে ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় সমালোচনার অংশ ছিল, যে ডিপিসিতে একটু আসি সামনে, যে ভারতীয় আধিপত্যবাদের কাছে একদম আত্মসমর্পণ করা। কিন্তু আমি আনফরচুনেটলি এই যে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন
আমি দেখতে পাই নাই যেই পরিবর্তন আমি শেখ হাসিনা সরকারের সময় দেখছি। আমি পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সবাইকে প্রশ্ন করছি, আপনারা বলছিলেন 26 লাখ ভারতীয় এখানে কাজ করে, তাদের তালিকা করা হয়েছে কিনা, তাদেরকে এইটাকে ঠিক করা হয়েছে কিনা, ওনারা এটার কোনো জবাব দিতে পারে নাই। তারা সবচেয়ে বেশিবার যেটা বলছি, আদানির থেকে যে বিদ্যুৎ কেনা হয়েছে সেই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে আপনারা এটা চুক্তিটা বন্ধ করবেন কিনা, সেই চুক্তি তো বন্ধ করে নাই, সবার আগে এই টাকাটা দিছে। জামায়াতে ইসলামী ভারতীয় কূটনীতিবিদদের সাথে বৈঠক করে জনাব শফিক রেহমান জামায়াতে ইসলামী এটা গোপন করে গেছে, একদম বিলকুল গোপন করে গেছে। পরে আবার এটা নিয়ে কি জানি বলছে যে হ্যাঁ আমরা এই কারণে বলি না, আমাকে দেখতে আসছে, শরীর খারাপ, এটা একটা সামাজিক এটা ছিল, এই সেই ছিল, পুরোপুরি বাজে কথা আর কি। এই সরকার আইসে তো খলিলুর রহমানকে শুধু রাখছেই তা না, একই জিনিসের মানে শেখ হাসিনার পররাষ্ট্র নীতির কিভাবে ব্যাটনটা ট্রান্সফার করে এটাকে বেশি আগায় নেওয়া যায় সেইটা বলতেছে। এখন আমি বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ কোন দলের যে পররাষ্ট্রনীতিতে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করার ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, বিশেষ করে ধর্মের নামে যেগুলি হচ্ছে আর কি, সেই ব্যাপারে একটু আপনি বলবেন যে মানে এইটা আপনি কিভাবে দেখছেন এবং এটা বন্ধ হওয়ার কোনো উপায় আছে কিনা অদূর ভবিষ্যতে। তার আগে আমি একটা মিনিট আপনার কাছে একটু সময় চেয়েছি। দর্শকদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে লটারি মেধা নির্ধারণ করে না, স্কুলে ভর্তি পরীক্ষার পক্ষে আবার বললেন শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম বিএনপি সরকারের লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 76% সঠিক মনে করছেন, শতকরা 24% সঠিক মনে করছেন না। 22,000 ভোট দিয়েছেন আজকের এই জরিপে। আসলে মব বা যেটাকে আমরা আইন হাতে তুলে নেওয়া বলি, আইন হাতে তুলে নেওয়া কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় কাজ। আমরা কিন্তু কেউ চুরি করেছে শুনলে তাকে একটা লাথি হলেও দিয়ে আসি, খাম্বার সাথে বেঁধে রাখি, তারপর তার অনেক শাস্তির ব্যবস্থা করি, পিটিয়ে মেরে ফেলি ছেলে ধরা সন্দেহে, এটা আমাদের প্রিয় কাজ। কিন্তু এটা রাষ্ট্র এটাকে আসলে ঠিক সমর্থন করবে কিনা বা কিভাবে এটা বন্ধ করবে? দেখেন, এই ধরনের মব ভায়োলেন্স আগেও ছিল, কিন্তু যেটা এইবার হলো যে কিছু উগ্র শক্তি, উগ্র ধর্মীয় বা উগ্র রাজনৈতিক উগ্রপন্থী শক্তি 2024 সালে 5ই অগস্টের পরে যারা আর কি হয়তো পলিটিক্যাল ল্যান্ডস্কেপের ফ্রিঞ্জে ছিল, তারা মেইন স্ট্রিমে চলে আসে এবং এরা হয়ে গেছে ছিল অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি বা তাদের সমর্থক। আমি বলতাম যে সরকারের যে সমর্থন বলয়, এরাই সমর্থন বলয়টাকে পরিচালনা করতো, যার ফলে এরা যা খুশি তাই করতে পারতো। তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে তারা যা খুশি তাই করতে পারতো এবং অন্তর্বর্তী সরকার সেটা হয় প্রকাশ্যে সমর্থন দিত বা না, নীরব থেকে একটা নীরব সমর্থন মানে কন্ডন করতো। আপনি সেই শেখ মুজিবের স্কাল্পচার ভাঙা থেকে শুরু করে ধানমন্ডির শেখ মুজিবের মানে মেমোরিয়াল মিউজিয়াম ভাঙা থেকে পর্যন্ত সবকিছু এই অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে বা সমর্থন দিয়ে গেছে নীরবে। এখন এইটার একটা রেস্ট তো থাকবেই, হুট করে তা থেমে যাবে না। যদিও সালাউদ্দিন সাহেব ক্ষমতা নেওয়ার আগেই বা ক্ষমতা নেওয়ার পরেই বলেছিলেন যে মব কালচার সহ্য করা হবে না, মব ভায়োলেন্স কঠোর হস্তে দমন করা হবে, কিন্তু দেশ এখন বসে আছে তার এই যে কথার সাথে তার অ্যাকশনটা দেখার জন্য। এখন কুষ্টিয়ায় যে পীর শামীমকে হত্যা করা হলো নৃশংসভাবে, সেটা একটা মব ভায়োলেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম যে 200 জন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 4 জনের নাম দেওয়া হয়েছে। যেখানে শত শত লোক হামলা করেছে সেখানে 200 জন অজ্ঞাত আর 4 জন নাম নেওয়া। অর্থাৎ আপনি এখন যারা এটার মূল পরিচালনায় ছিল তাদেরকে কিন্তু আপনি আড়াল করে দিতে পারেন, কারণ ওই 200টার মধ্যে আপনি যাকে ইচ্ছা তাকে ঢুকাতে পারেন। কাজে অলরেডি কিন্তু একটা সন্দেহ চলে আসছে জনমনে যে যেহেতু এটা ধর্মীয় একটা গোষ্ঠীর কাজ, সেহেতু এই বিএনপি সরকার এখানে হস্তক্ষেপ করতে রাজি হবে না। কারণ এই গত 2 বছর এই ধর্মীয় উগ্রপন্থীগুলো এক ধরনের শক্তি অর্জন করেছে, তারা এখন মেইন স্ট্রিমে, তারা এখন মূল রাজপথে আছে, তারা আর ওই গলিতে নেই। কাজেই বিএনপি সরকারকে কিন্তু অনেক বেগ পেতে হবে এই প্রবণতাটাকে আটকাতে। এখন এইটা যদি তারা আটকাতে না পারে, শুরু থেকে যদি দমন না করতে পারে, তাহলে এটা আবার ইউনূস সরকারের আমলের মতো এটা স্প্রেড করতে থাকে। এবং এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো শেষমেশ ডিসেম্বরে গিয়ে, প্রথমে ওটা ভাঙার চেষ্টা করা হয়েছিল, পারে নেই, ডিসেম্বরে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং আর্মি পুলিশ সবাই তাকিয়ে দেখলো। তার মানেটা কি? তাদের এতই বলিয়ান হয়েছে তাদের শক্তি, তাদের মানসিক সাইকোলজিক্যাল স্ট্রেংথ, তারা মনে করলে সেটা তারা করতে পারে এবং তাদেরকে কেউ কিছু করবে না। এন্ড দে ওয়ার রাইট, কেউ কিছু করে নেই আজ পর্যন্ত। এটা নিয়ে কোনো বিচার কিছু হয়নি।
এবং সো এটা যতদিন চলতে থাকবে এই গোষ্ঠীগুলো ততই বলিয়ান হবে এবং আবার তারা সেই ধরনের কাজ করা শুরু করবে। Okay. কাজে এটা বিএনপি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন সাহেব সেটা খুব ভালো করেই জানেন, সেই জন্যই তিনি প্রথমেই বলেছিলেন যে এই মব কালচারটাকে তিনি মানে মব ভায়োলেন্সটাকে তিনি দমন করবেন, কিন্তু এখন অ্যাকশন দেখতে হবে। তার কথা শুনলাম, সুন্দর কথা, ভালো কথা, এখন অ্যাকশনটা কি হবে সেটাই দেখতে হবে। ইন্টারেস্টিং। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি খেয়াল করেন মানে ভাষা মানে এ ফ্লোটিং পাইরেট আমাদের একজন দর্শক, উনি অনেকবার একই মেসেজ পাঠাচ্ছেন। মেসেজটা আমি একটু আপনাদের জন্য পড়ে শোনাই। খালেদ ভাই, আপনার দ্বিতীয় এবং তৃতীয় পিতা দুই বিখ্যাত পত্রিকা সম্পাদক তারেক রহমানকে গ্রেপ্তারের উস্কানি দিয়েছিল বলে স্বীকার করেছেন মাসুদ উদ্দিন চৌধুরী। আপনার কি সাহস আছে এই বিষয়ে একটা টকশো করার? আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে বলি, আমি যদি খুব জনপ্রিয় বা খুব প্রধান লেখক হইতাম তাহলে নিশ্চয়ই আপনি খেয়াল করতেন যে 2006 সালের পর থেকে আমি প্রথম আলো বা ডেইলি স্টারে কাজ করি না, বিডি নিউজে কাজ করি, আমি অসংখ্যবার লিখেছি, বলেছি এই যে কাউকে রিমান্ডে নিয়ে তার কথা দিয়ে রিপোর্ট করা, যেটা প্রথম আলো ডেইলি স্টারে করেছিল, এবং আজকেও আমি যেটা দেখলাম সেটা সাংবাদিকতার ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট অফ দ্য লো। মানে এটা হইতেই পারে না বাংলাদেশে, যে এটা কিভাবে এত সহজে মতি ভাই মাহফুজ ভাইরা করছে আই ডোন্ট নো। এবং আপনিও যারা দ্বিতীয় পিতা তৃতীয় পিতা বললে একটু আরাম পাইলেন, তাকেও আমি একটু ধন্যবাদ দেই যে বলছেন ভাই, এখন আমি কি করবো, আপনি তো বলবেনই, কিন্তু মানে আই ডোন্ট নো। এখন জনাব বদিউর রহমানের কাছে আসছে যে জনাব বদিউর রহমান, আমি দুইটা জায়গায়, এটা শেষ প্রসঙ্গ, আপনি শুরু করলে আমি সাবির ভাইয়ের কাছ থেকে একটু মতামত নিই। এখন দুইটা বড় করণীয় সরকারের কাছে আছে যে দুইটা এখনই করতে হবে। একটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে সংক্রামক রোগ, বিশেষ করে হাম, এইটা যে জায়গায় গেছে এবং যেভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটতেছে, এইটাকে আসলে সরকার আগের সরকারের দোষ না দিয়া কিভাবে এটা মোকাবেলা করবে, প্ল্যানটাকে এবং পারতেছে কিনা, আপনি একটা রিপোর্ট কার্ডের মতো করে যদি একটু ছোট করে দেন 1-2 মিনিটে। এবং জ্বালানি তেলের সংকট, এটা তো আসলে সরকারের দোষ আমরা দিতে পারবো না। মধ্যপ্রাচ্যে যা হইতেছে এইটার ক্ষেত্রে সরকারের আমরা কটুক দোষ দিব আমরা জানি না। এই দুইটা ক্ষেত্রে সরকার আসলে মূল করণীয় কি? এই যে পুরা গরমের সিজনটা আসতেছে, সেচের সিজন, ডিজেলের পর ডিজেল লাগবে, রাস্তায় গাড়ি চলতেই হবে, নাকি আমরা সব রিক্সা সাইকেলের যুগে চলে যাবো আমি জানি না। মানে এটা আপনি যদি একটু বলে, এই প্রসঙ্গে আসতেছিলাম যে সরকারের করণীয়। আচ্ছা, দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন একটু 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 পড়ে শোনায়। যে ওনার নাম রনি চৌধুরী, উনি বলতেছেন, খালেদ ভাই, আপনাকে যারা গালি দিয়ে প্রশ্ন করে আর তাদের প্রশ্ন পড়েন, কিন্তু যারা সুন্দর করে প্রশ্ন করে তাদের প্রশ্ন পড়েন না কেন? গালি নাই জন্য এটাও মনে হয় পড়বেন না। যাই হোক, এটা পড়লাম কারণ আমি একটু এঙ্গেজ হতে চাই, যারা আসলে আমাদেরকে অপছন্দ করতেছেন তাদের ব্যাপারটা আমি আসলে একটু বুঝতেও চাই। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কিন্তু জনাব সাবির মোস্তফা, আমরা প্রসঙ্গে ফিরে আসি। হাম বা স্বাস্থ্য ব্যবস্থা, আজকে হাম, কারণ আমি যেহেতু একটু খেয়াল করি স্বাস্থ্যের, এটার আমি একটু দেখতেছিলাম যে শুধু হাম না, কিন্তু অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধেও এই সরকারের অবস্থায় সামনে কিন্তু আরো অনেকগুলি বড় বড় চ্যালেঞ্জ আছে। আমি এগুলি বলতে চাই না কারণ প্যানিক, কিন্তু আছে, চ্যালেঞ্জগুলি আসে, এবং জ্বালানি তেলটার একটা আসে। এই দুইটার ক্ষেত্রে সরকারের এই মুহূর্তে কি করণীয় এবং সরকার ঠিক রাস্তায় ঠিক পথে আছে কিনা? দেখেন, বাংলাদেশ কিন্তু এই সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থায় একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এক সময়, রাইট। কিন্তু জাতিসংঘে তার বিশেষ করে আপনার এই যে 90 দশকে এবং 2000 এই নতুন শতকেও কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু প্রশংসা কুড়িয়েছে তাদের এই শিশু স্বাস্থ্য ইমপ্রুভ করার জন্য। এবং আপনি জানেন হতো যে প্রতি বছর যে ন্যাশনাল ইমিউনাইজেশন ডেটা হতো, যেখানে ইউনিসেফ, এনজিও, সরকার সবাই মিলে একদিনে লাখ লাখ বাচ্চাকে বিভিন্ন ধরনের টিকা দিত, ভিটামিন এ তো দিতই এবং অন্যান্য টিকা দিত। তো সেই ব্যবস্থা কিভাবে বিপর্যস্ত হলো 2025 সালে এসে, বিশেষ করে যখন ক্ষমতায় এনজিও গ্রাম বলে একটা সরকার, এনজিও নেতা ডক্টর ইউনুস সেই সরকারের প্রধান, অন্যান্য এনজিও নেতারা সেই সরকারের উপদেষ্টা এবং মানে পরিচালক, তাদের আমলে কি করে এই টিকা দেওয়ার ব্যবস্থাটা বিপর্যস্ত হলো, এটা একটা বিস্ময় আমার কাছে। 2 নম্বর হচ্ছে, কিন্তু আশা করছি যে বাংলাদেশ সরকার ওই কার দোষ, মানে ইউনূস সরকারের দোষ না শেখ হাসিনার দোষ না কার দোষ, সেটা নিয়ে বেশি সময় কালক্ষেপণ না করে এই টিকাদান ব্যবস্থাটা কিভাবে দ্রুত আবার চালু করা যায়, ঠিকমতো চালু করা যায়। কারণ এখন যেটা হচ্ছে হামের প্রাদুর্ভাব, সেটা তো এখন টিকা দিয়ে হয়তো থামাতে পারবে না, কারণ যা সংক্রমণ হওয়ার এটা হয়ে যাচ্ছে। কিন্তু যাতে ভবিষ্যতে সংক্রমণ না হয় সেজন্য এই প্রতিটা সিজনে টিকা যাতে ঠিকমতো দেওয়া হয় সেজন্য কাজ করতে হবে। এবং এটা তাদের কাছে, বিশেষ করে সরকারের কাছে, এটা অজানা জিনিস না, কারণ এই টিকাদান কর্মসূচি তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। স্বাস্থ্য মন্ত্রণালয়
উইথ এনজিওস। এনজিওটা থাকে সহায়ক শক্তি, মানে চালিকা শক্তি থাকে সরকারের কাছে। কাজে এই এক্সপার্টিজ, এই নলেজ বাংলাদেশ সরকারের আছে, খালি ব্যবহার করা হয়নি 2025 সালে। কি কারণে আমি জানি না, কিন্তু বিএনপি সরকার অপদার্থ উপদেষ্টা থাকলে যেটা হয় তাই উঠেছে তখন। এটাই। তাহলে বাংলাদেশ সরকারকে এখন যেটা করতে হবে যে বাংলাদেশ সরকারের যেই নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে সেটাকে কাজে লাগাতে, আর নতুন কিছু না খুঁজে এই এক্সিস্টিং নলেজ এবং এক্সপিরিয়েন্সই কাজে লাগাতে হবে। আর জ্বালানি নিয়ে যে আলাপ হচ্ছিল, সেখানে আমার হঠাৎ একটা কথা মনে পড়লো যে গত কয়েক বছর ধরে তো বাংলাদেশে একটা হিড়িক চলছে যে গাড়ি, বাস, টেম্পো সবকিছু সিএনজি করা। এখন সিএনজি হচ্ছে এই গ্যাসটা তো বাংলাদেশ উৎপাদন করে কি না, এটা বেশিরভাগ আসে কাতার থেকে। এটা কিন্তু আসা বন্ধ হয়ে গেছে। শুধু আসা বন্ধ হয়ে গেছে তা না, এটার উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এলএনজি, কাতার যেই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস উৎপাদন করে এবং বাংলাদেশ তার এলএনজি বেশিরভাগই কাতার থেকে আনে। কাজেই এটার একটা ধাক্কা বাংলাদেশ খাবে, মানে অচিরে আরো বেশি হবে। এবং বাংলাদেশের তেল তো যায় মূলত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। এখন বিদ্যুৎ উৎপাদন যদি ব্যাহত হয়, এবং ব্যাহত হচ্ছে অলরেডি, এটা আপনার ওই অফিসে লাইট বন্ধ করে রেখে হবে না, কারণ লাইট বেশি বিদ্যুৎ খরচ মানে ব্যবহার করে না। বিদ্যুতের সমস্যা হবে কারখানায়, কলকারখানায় বিদ্যুতের সমস্যা হবে। কাজেই আমার মনে হয় যে বিপর্যয় যেটা আসবে বা বিপদ যেটা আসবে, সেটা পুরো বিপদ এখনো আসেনি। এবং মধ্যপ্রাচ্যের সংকট কিন্তু আরো ঘনীভূত হচ্ছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানি বন্দরগুলা ব্লকেট করছেন যাতে ইরান থেকে কোনো তেল রপ্তানি করা না হয়। এবং এটা যদি হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়বে এবং সংকট একটা আরো গভীর হবে। কাজেই বাংলাদেশ সরকারের জন্য কিন্তু একটা বিরাট সংকট আছে। কাজেই তার যেটা দেখতে হবে, আমি জানি যে অলরেডি বাংলাদেশ সরকার ভারতের সাথে একটু এক ধরনের দর কষাকষি করছে, কারণ ভারতের অনেক রিফাইনারি আছে, বাংলাদেশের মাত্র একটা রিফাইনারি। খুব বেশি তেল সে মানে ক্রুড অয়েল সে রিফাইন করতে পারে না, কিন্তু ভারতের কিন্তু রিফাইনিং ক্ষমতা অনেক। কাজেই রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে ভারত থেকে রিফাইন করে কিন্তু বাংলাদেশে আনা যায়, এবং আমার মনে হয় সরকার সেদিকেই যাবে। কারণ রাশিয়া থেকে মানে রিফাইন্ড অয়েল আনা খুব মানে সহজ হবে না, কিন্তু ভারত কিন্তু অলরেডি রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে। কারণ আমেরিকা রাশিয়ার ক্রুড অয়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল, যেই স্যাংশনগুলো ছিল, সেগুলো কিন্তু শিথিল করে দিয়েছে এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। কাজেই এদিকে একটা সম্ভাবনা আছে। এবং আমি শিওর যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দর কষাকষি করছেন বা আলোচনা করছেন যে কোথা থেকে আনা যায়, এবং আমেরিকার কাছ থেকেও এলএনজি আনা যায় কিনা সেটা নিয়ে হয়তো তারা আলোচনা চালাচ্ছেন। যদিও আমেরিকা বহু দূরে, এবং এলএনজি আমেরিকায় কাতারের চেয়ে অনেক বেশি দাম, এবং এমন হতে পারে যে রাশিয়া আবার এলএনজির একটা বড় উৎপাদক। কাজে রাশিয়া থেকেও এলএনজি কেনার জন্য বাংলাদেশ চেষ্টা করছে বলেই আমি যতদূর জানি তারা চেষ্টা করছে। কাজে বাংলাদেশ সরকার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে মধ্যপ্রাচ্যে কিন্তু সংকটটা আরো ঘনীভূত হচ্ছে, বিশেষ করে এই তেল গ্যাস বাণিজ্যের ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ সাবির ভাই। শেখ সিরাজ মুনির উনি বলতেছেন যে খালেদ ভাইকে গালাগালি করে হচ্ছে আওয়ামী লীগের বট বাহিনী আর দোষ হয় জামাত ইসলামের। ভাই আপনার এই কথাটা হয়তো ঠিক না। আমাদের অনুষ্ঠানের কথা যদি জামায়াতের পক্ষে যায় তখন তখন আমরা কোনো গালাগালি দেখি না, তখন শুধু প্রশংসা দেখি। জামায়াতের বিপক্ষে একটা কিছু গেলেই মানে লোকজন একদম ঝাঁপায় পড়ে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান উনি খুব দায়িত্ব নিয়ে বলতেছেন যে খালেদ মহিউদ্দিন হচ্ছে খন্দকার মুশতাকের বংশধর। উনি বেশ কয়েকবার এটা বলছেন যে খন্দকার মুশতাকের বংশধর। যাই হোক, আমরা সে অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা জনাব বদিউর রহমান, আপনি বাংলাদেশের মানে এইটা একটা, আমি সব অনুষ্ঠানে এখন একটা করে মানে আমি একটু যুক্তিবাদী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে চাইলেও আমাকে একটা বাতিনি প্রশ্ন সব অনুষ্ঠানেই করতে হচ্ছে ইদানিং, যে আর 2 বছর বা 5 বছর পর আসলে বাংলাদেশের কি হবে বা আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? আপনি যদি খুব 30-40 সেকেন্ডে বলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখলেন খালেদ মহিউদ্দিন সাহেবের ভিডিও। সাংবাদিক খালেদ মহিউদ্দিন এমন একজন মানুষ যে কিনা অন্যায়ের প্রতিবাদ করতে দ্বিধাবোধ করে না। যে কোনো দলের হোক না কেন, সে যত বড় শক্তিশালী নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক হোক না কেন, সে যদি ভুল পথে হাঁটে, তাকে প্রতিবাদ করার জন্য খালেদ মহিউদ্দিন একাই যথেষ্ট। প্রিয় দর্শক, আপনাদের কাছে খালেদ মহিউদ্দিন সাহেবের টকশোগুলো কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের টকশোতে উপস্থিত ছিলেন খালেদ মহিউদ্দিন এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান, এবং আরও ছিলেন একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক বিসিবির
প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এই বিসিবি নেতার সাবেক বিসিবি নেতার কথাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সে যেই কথাগুলি বলেছেন তার ভিতরে অন্যতম একটি কথা হচ্ছে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিতে হবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না? তাদের যেই বৈধতা বন্ধ করা হয়েছে, তাদের যেই রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। প্রিয় দর্শক, তারই পরিপ্রেক্ষিতে খালেদ মহিউদ্দিন সাহেব কিছু জটিল প্রশ্ন করলেন এবং কিছু বিশ্লেষণ করলেন। এই বিশ্লেষণগুলি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিন বরাবরই প্রত্যেকটি রাজনৈতিক দলের যত বড়ই নেতা হোক না কেন তাকে কিন্তু কঠোরভাবে শক্ত করে ধরে। এমনকি সে তারেক রহমানকে প্রশ্ন করলেন যে আপনারা যে নির্বাচনে জিতেছেন, এই জেতার মধ্যে কি কোনো প্রকার ভোটে ইঞ্জিনিয়ারিং করেছেন নাকি আপনারা সুষ্ঠুভাবে জিতেছেন? এই কথা আসলে একজন রানিং প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা অনেক বড় কলিজার দরকার, আর এমন কলিজাই খালেদ মহিউদ্দিনের আছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি খালেদ মহিউদ্দিন সাহেবের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার চিন্তাধারা দিয়ে একটি কমেন্ট করবেন। আপনার ওই চিন্তাধারায় যদি কোনো প্রকার ভুল থেকে থাকে সেই কমেন্ট আরেকজন এসে পড়বে, সে কিন্তু আপনার ওই ভুল ধরিয়ে দিতে পারবে এবং আপনি সেখান থেকে শুধরে নিতে পারবেন। প্রিয় দর্শক, যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।